হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ম্যাথিউ আর্নল্ডের লেখা দ্য স্টাডি অফ পোয়েট্রি এর সেকেন্ড পার্ট। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে দ্য স্টাডি অফ পোয়েট্রি ছিল দ্য ইংলিশ পোয়েটস নামক বইয়ের ভূমিকা শুরু। দ্য ইংলিশ পোয়েটস বইয়ের পাবলিশার ছিলেন টি.এইচ. ওয়ার্ড। তিনি ম্যাথিউ আর্নল্ডকে অনুরোধ করেন একটা ভূমিকা লিখে দেওয়ার জন্য। তিনি এই ভূমিকায় এই অংশটুকু আলোচনা করেন, তার বইয়ের অংশটুকু, এবং পরবর্তীতে তার এই ভূমিকা বেশ আলোচিত এবং সমালোচিত হওয়ায় তিনি আলাদা করে দ্য স্টাডি অফ পোয়েট্রি নামে এই বইটি বের করেন। পুরো বইটিকে দুটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে পোয়েট্রির নেচার এবং ফাংশন নিয়ে, এবং দ্বিতীয় পার্টটি হবে ইংলিশ কবিদের নিয়ে এক আলোচনা, যেটি চসার থেকে শুরু হয়েছে এবং 17th ও 18th সেঞ্চুরির বেশ কিছু পোয়েটকে নিয়ে সার্ভেটা করা হয়েছে। সার্ভেটা করেছেন ম্যাথিউ আর্নল্ড। তো প্রথম পর্বে আমরা পোয়েট্রির নেচার এবং ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইংলিশ পোয়েটসদের নিয়ে ম্যাথিউ আর্নল্ড যে সার্ভেটা করেছেন সেই সার্ভেটা নিয়ে। প্রথমে তিনি আলোচনা করেছেন চসারের পোয়েট্রি নিয়ে। চসারের পোয়েট্রির যে মূল উপাদান, সেখানে বিচিত্রতা ছিল, সৌন্দর্য ছিল, তার যে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, আউটলুকটা ছিল অনেক বড়। তার কবিতার যে সাবজেক্টগুলো ছিল, তিনি বিভিন্ন বিষয় নিয়ে, সমাজের প্রায় প্রতিটি বিষয়, প্রতিটি পেশা নিয়ে তার লেখায় লিখেছেন, তুলে ধরেছেন হুবহু বাস্তবসম্মতভাবে। এজন্য আর্নল্ড বলেছেন যে ক্রিটিসিজম অফ লাইফ ব্যাপারটা যে আছে সেটা চসারের পোয়েট্রিতে ছিল। কিন্তু তারপরও চসারকে ক্লাসিক পোয়েট বলা যাচ্ছে না। ক্লাসিক বলতে আমরা বুঝি যে অল টাইম বেস্ট, যেটাকে আমরা বলি, সেরকম পোয়েট বলা যাচ্ছে না তাকে। তিনি এজন্য বিখ্যাত বা গ্রেট না যে তিনি হিস্টোরিক্যাল দিক দিয়ে অনেক উপরে রয়েছেন। তার সময় যখন কবি ছিল না, তিনি বা তার মতো দুই একজন শুধুই মাত্র বিখ্যাত কবি ছিল যারা কবিতা লিখেছেন, সেই দিক দিয়ে না, তার কবিতার সত্যিকার অর্থেই গুরুত্ব রয়েছে বা তিনি গুরুত্ব পাওয়ার মতো কবিতা লিখেছেন। কিন্তু যেহেতু তার কবিতা সিরিয়াসনেস ছিল না, এজন্য তাকে ক্লাসিক বলা যাচ্ছে না। আর্নল্ড বলেছেন যে দান্তে, শেক্সপিয়ার, এদের কবিতায় আবার সিরিয়াসনেস ব্যাপারটা ছিল, কিন্তু চসারের পোয়েট্রিতে সিরিয়াসনেস ব্যাপারটা নেই, এই জন্য তিনি ক্লাসিক হচ্ছেন না। তবে যদিও তার লেখার মধ্যে হাই সিরিয়াসনেস নেই, তারপর আমাদের এটা মনে রাখতে হবে যে তার সময় থেকেই কবিতার জন্ম হয়েছিল। শুরুতে এটা বলা হয়েছে যে তিনি চসার থেকে শুরু করে বেশ কিছু 17 এবং 18 সেঞ্চুরি পোয়েটের জীবন নিয়ে আলোচনা করেছেন, তাদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেছেন। তেমনি চসারের পর তিনি এরপর আলোচনা করলেন এলিজাবেথান এজের বেশ কিছু কবি এবং লেখকের লেখা এবং জীবনী। তবে তিনি পোয়েটদের নিয়েই মূলত লিখেছেন। তবে পোয়েটদের মধ্যে যারা প্রোসও লিখেছে তাদের নিয়ে আলোচনা করেছেন। যেমন ধরুন, আমাদের সময়ে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ রয়েছে, তারা তো কবিতাও লিখেছে এবং গল্প গদ্য অনেক কিছু লিখেছে, ঠিক সেরকম ব্যাপারটা। তো তিনি বলতেছেন যে এলিজাবেথান এজ, যেটাকে লিটারেচারের গোল্ডেন এজ বলা হয়, তিনি বলেছেন যে এই সময়ে অনেক ক্লাসিকের লেখা আমরা পাই, তার মধ্যে হচ্ছে শেক্সপিয়ার অন্যতম, এবং এই সময়েরই লেখক মিল্টন। এখন এদের সম্পর্কে তিনি বেশি আলোচনা করেননি। তিনি সোজাসুজি বলে দিয়েছেন যে এলিজাবেথান এজের মিল্টন এবং শেক্সপিয়ার যে ক্লাসিক পোয়েট হওয়ার ক্ষমতা রাখে বা ক্ষমতা আছে, এবং তারা যে ক্লাসিক এই ব্যাপারটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে, এবং তাদের নিয়ে বেশি ডিটেল আলোচনা করার কিছু নেই, কারণ তারা তাদের সাহিত্যকর্মের মাধ্যমে প্রমাণ করেই গেছে যে তারা ক্লাসিক পোয়েট। তবে এখানে ম্যাথিউ আর্নল্ড একটি ভুল করেছেন বলে ক্রিটিকরা মন্তব্য করেন, সেটা হচ্ছে এই সময়কার গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন জন ডান, কিন্তু তার এই লেখায় জন ডানের নামটাও উল্লেখ করা হয়নি। তিনি যেহেতু পোয়েটদের নিয়ে একটা সার্ভে করতেছেন, সেহেতু জন ডানের ব্যাপারে আমরা জানি যে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রির ফাউন্ডার, কিন্তু তাকে নিয়ে তিনি কোনো প্রকার উল্লেখই করেননি। এটা তার ক্রিটিসিজমের লিমিটেশন বলা হচ্ছে, কারণ ক্রিটিক মানে হচ্ছে সব বিষয়ে সম্যক জ্ঞান থাকা দরকার। যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ কবির নাম উল্লেখ করাই ভুলে গেলেন, আলোচনা তো দূরের কথা যে ভালো বা ক্লাসিকের মধ্যে পড়ে কিনা, তিনি নামটাই উল্লেখ করেননি। এরপরে তিনি 18 সেঞ্চুরির বেশ কিছু পোয়েট নিয়ে আলোচনা করলেন, তার মধ্যে পোপ এবং ড্রাইডেন নিয়ে। তাদের সময়ের যে এজ ছিল সেই এজকে এজ অফ প্রোজ অ্যান্ড রিজন বলা হতো। এখানে ম্যাথিউ আর্নল্ড বলতেছেন যে ড্রাইডেন যে আছে এবং পোপ, তারা আসলে পোয়েট্রির ক্লাসিক না, তারা হচ্ছে প্রোসের ক্লাসিক। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে ড্রাইডেন ও পোপ এনারা কবির সাথে সাথে তারা গদ্যও লিখতেন। তবে তিনি বলতেছেন যে ড্রাইডেন এবং পোপ এনারা প্রোসেরই ক্লাসিক হবে, যদিও ড্রাইডেন এবং পোপ পোয়েট্রির ক্লাসিক হিসেবেও পরিচিত। কিন্তু ম্যাথিউ আর্নল্ডের মতে তারা পোয়েট্রির ক্লাসিক হওয়ার মতো তাদের লেখার মধ্যে কিছু ছিল না পোয়েট্রির মধ্যে। তিনি এখানে ড্রাইডেন এবং পোপের যে প্রোজ আছে সেই প্রোজ লেখাগুলোর বহুল প্রশংসা করেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজ, যারা রোমান্টিক এজের পোয়েট ছিল,
তারা নিজেরাও মাঝে মধ্যে কিছু সমালোচনামূলক বই লিখেছেন। তাদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিডস এই দুইজন ড্রাইডেন এবং পোপ এদেরকে ক্লাসিক মনে করতেন না, এবং তারা এর পিছনে বেশ কিছু প্রমাণও দিয়েছিলেন। কিন্তু ওই সময়কার যারা ক্রিটিক ছিল, অন্যান্য বা সাহিত্য জগতের মানুষ ছিলেন, তারা তাদের এই দৃষ্টিভঙ্গিটাকে বাদ দেন, বলেন যে তাদের কোলেরিডস এবং ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিডসের মন্তব্য গ্রহণযোগ্য নয়। কিন্তু পরবর্তীতে আর্নল্ড আবার সেটাই জিনিসই আবার বলেন যে ড্রাইডেন এবং পোপ পোয়েট্রির ক্লাসিক হওয়ার ক্ষমতা রাখে না। তিনি ড্রাইডেনের যে প্রোজ আছে, গদ্যগুলো আছে, সেই গদ্যগুলো মিল্টন, বিখ্যাত ক্লাসিক পোয়েট মিল্টনের সাথে তুলনা করেন, এবং তিনি বলেন মিল্টন যেগুলো প্রোজ লিখেছে তার সেই প্রোসের চেয়ে ড্রাইডেনের প্রোজগুলো আরও বেশি উন্নত মানের। অর্থাৎ তিনি ড্রাইডেনের প্রোজকে হাইলাইট করতেছেন এখানে। মিল্টন একজন ক্লাসিক পোয়েট, তার চেয়েও যখন প্রোজ বেশি উন্নত হয়েছে ড্রাইডেনের, তার জন্য তিনি বলতে চাচ্ছেন যে ড্রাইডেন এবং পোপ ইনাদের লেখা হচ্ছে প্রোসের দিক দিয়ে মিল্টনের চেয়ে ভালো, এই জন্য তারা প্রোসের ক্লাসিক্স, পোয়েট্রির নন। তিনি বলতেছেন যে ড্রাইডেন এবং পোপের যে এই এজের সময়ে, অর্থাৎ প্রোস অ্যান্ড রিজনের এজে, তাদের লেখায় কবিতার মধ্যে ক্রিটিসিজম অ্যাপ্লাই ব্যাপারটা ছিল না। তবে এখানেও বিভিন্ন ক্রিটিক তার এই লেখার বিরোধিতা করেন। ম্যাথিউ আর্নল্ড আরও বলেন যে তাদের কবিতার যে ভার্স ছিল, সেই ভার্সগুলো সাধারণ কমন মানুষের ভাবনা চিন্তা বা মানুষের অন্যান্য মানুষের সাথে চিন্তাগুলো মিলে না। অর্থাৎ জীবনকে পরিপূর্ণভাবে সিরিয়াসনেসের সাথে তারা তুলে ধরতে পারেননি। যদিও এটা ছাড়াই তাদের কবিতায় অনেক মূল্যবান ভালো জিনিস আছে, এবং তাদের কবিতার মধ্যে যে থিমের ব্রডনেস, লার্জনেস, ফ্রিডম সব কিছুই আছে, কিন্তু সিরিয়াসনেস নেই এবং ক্রিটিসিজম অফ লাইফ ব্যাপারটা নেই। এই জন্য তারা পোয়েট্রির ক্লাসিক নন, বরং প্রোসের ক্লাসিক। এখানে আর্নল্ড এর পিছনে যুক্তি দেন যে পোপ এবং ড্রাইডেন এবং তার সময়ের যারা লেখক ছিল, পোয়েট ছিল, তাদের যে কবিতা, এই কবিতাগুলো উইটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আমরা জানি উইট মানে হচ্ছে চালাক চতুরতা বা বুদ্ধিমত্তার সাহায্যে কোনো কিছু লেখা, অর্থাৎ সোজাসুজি কথাটা না বলে একটু জটিল, একটু চিন্তা করতে হবে এমন এক ধরনের এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করাটা হচ্ছে উইটের ব্যাপার, অর্থাৎ এখানে বুদ্ধিমত্তার ব্যাপার থাকবে। কিন্তু ম্যাথিউ আর্নল্ড বলতেছেন যে জেনুইন যে পোয়েট্রি আছে, এই পোয়েট্রি হৃদয়ে কম্পোজড হয়, হৃদয়ে উৎপন্ন হয়। এটার জন্য কোনো বুদ্ধিমত্তার মানে চালাক চতুরতার আশ্রয় নিতে হয় না, মন থেকে আসে কবিতার লাইনগুলো, এই মনের ভাষা আরেক মনকে ছুঁয়ে যায়, এটাই হচ্ছে জেনুইন পোয়েট্রি। পোপের পোয়েট্রিতে এই ব্যাপারটা ছিল না। এরপর ম্যাথিউ আর্নল্ড গ্রেকে নিয়ে আলোচনা করেন। আমরা জানি গ্রে একজন বিখ্যাত পোয়েট ইংলিশ লিটারেচারের, এবং তিনি 18th সেঞ্চুরির একজন পোয়েট। ম্যাথিউ আর্নল্ডের মতে গ্রে হচ্ছে ক্লাসিকসদের মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ তার কবিতায় ক্লাসিক হওয়ার মতো যে ব্যাপারটা সেটা ছিল, তবে খুবই অল্প পরিমাণে। তিনি এটাও বলতেছেন যে তিনি হয়তো পারফেকশন পাইতেন যদি অন্য এজে থাকতেন। এখন তার এই লেখা অল্প পরিমাণ ক্লাসিকের উপাদান থাকার কারণটা কি, সেটা তিনি বলেছেন যে গ্রিস এবং রোমের যে বিখ্যাত সব লেখা ছিল লেখকের, সেই লেখাগুলো তিনি ভালো মতো পড়েছেন, এবং তাদের যে পোয়েটিক পয়েন্ট অফ ভিউ ব্যাপারটা আছে এটা তিনি ভালো মতো অনুসরণ করেছেন। এই ক্লাসিক গ্রিস এবং রোমের সেই বিখ্যাত ক্লাসিকদের অনুসরণ করার ফলে তার ভিতরে যে ক্লাসিক পোয়েট্রি লেখার যে ভাবটা আছে সেটা এসেছিল, কিন্তু তার এই ম্যাটার এবং ম্যানারগুলো সেগুলো তার নিজের না। অর্থাৎ এই ব্যাপারটা তিনি নিজেই ইনভেনশন করেননি, তিনি আরেকজনকে ফলো করে পেয়েছেন, এর ফলে তাই তিনি ক্লাসিক পুরোপুরি হতে পারেননি। অর্থাৎ তার কবিতায় ক্লাসিকনেস ব্যাপারটা আছে, কিন্তু সেটা হচ্ছে ধার করা, আর এই জন্যই তিনি ক্লাসিকদের মধ্যে সবচেয়ে ছোট। এরপর তিনি রবার্ট বার্নসকে নিয়ে আলোচনা করেছেন, যিনি একজন স্কটিশ পোয়েট ছিলেন। তিনি একই সাথে ইংলিশ এবং স্কটিশ ভাষায় কবিতা লিখেছেন। আর্নল্ডের মতে রবার্ট বার্নসের যে প্রকৃত মেধা কবিতা লেখার ক্ষেত্রে, সেগুলো আমরা স্কচ ভাষায় পাই। স্কটিশ পোয়েট হিসেবে তার যে নিজস্ব ভাষায় লেখা রয়েছে, সেগুলোর মাঝে তার প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। ইংলিশ কবিতা যেগুলো তিনি লিখেছেন, সেগুলোতে তার বুদ্ধিমত্তার প্রয়োগ সেভাবে পাওয়া যায় না। এখানে আর্নল্ড বলতেছেন যে তাকে জাজ করতে গেলে এখানে পার্সোনাল এস্টিমেট চলে আসে। এর কারণ হলো যে অনেক ইংলিশ রিডার তারা স্কটিশ পোয়েটের লেখা পছন্দ করেন না, আর ম্যাথিউ আর্নল্ড যেহেতু রিডারদের শিখাচ্ছেন বা জানাচ্ছেন যে কিভাবে কাউকে জাজ করতে হয়, এজন্য তিনি বলতেছেন একে জাজ করার সময়, অর্থাৎ রবার্ট বার্নসকে জাজ করার সময় আপনি পার্সোনাল এস্টিমেট নিয়ে আসতে পারেন না। তারপরে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তাকে আপনি জাজ করেন, তাহলে দেখতে পাবেন যে তার স্কচ ভাষায় যে পোয়েমগুলো রয়েছে সেগুলোই বেশি তার বুদ্ধিমত্তার পরিচয় রাখে, তার ইংলিশ ভাষাগুলো না। যদিও তার কবিতায় ক্লাসিক পোয়েট্রির অনেক উপাদানই রয়েছে, বার্নসের কবিতার যে অ্যাকসেন্ট ছিল সেগুলোর মধ্যে হাই সিরিয়াসনেস ব্যাপারটা ছিল না।
এছাড়া তিনি আরও বলেছেন যে বার্নস নিজেই ইংলিশ পোয়েট্রির ব্যাপারে খুব একটা ভালো ধারণা রাখতো না। বার্নসের কবিতায় মূল যে উপাদানটা ছিল, প্রকাশ যে ভঙ্গিটা ছিল, ম্যানারটা ছিল, সব কিছুর মধ্যে সত্যতা, ট্রুথ ব্যাপারটা আছে। তার কবিতার মূলভাবে লার্জনেস আছে, কিন্তু তার যে কবিতার অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টটা হাই মাস্টার্সদের মতো না, অর্থাৎ ক্লাসিক হওয়ার মতো না। তার মূল আলোচনা এখানেই শেষ হয়েছে এই বইটির দ্বিতীয় পার্টের। তবে তিনি শেষে আরেকটু বলেছেন যে তার পরবর্তী যে এজের, মানে তিনি তো এখানে চসার 17 এবং 18 সেঞ্চুরি পোয়েটদের নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে এরপরে কিছু এজের, যেমন বায়রন, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, এনাদের মতো যে কবিরা আছে, তাদের নিয়ে তিনি এখানে আলোচনা করেননি। তবে তিনি এটা বলেছেন যে তাদেরও যদি আপনারা জাজ করতে চান, তাহলে আপনাকে টাচ স্টোন মেথডের ব্যবহার করতে হবে। টাচ স্টোন মেথড সম্পর্কে আমরা পার্ট 1-এ জেনেছিলাম যে টাচ স্টোনটা হলো বিখ্যাত পোয়েট এবং রাইটারের বেশ কিছু লাইন আপনাকে মনে রাখতে হবে এবং সেগুলো দিয়ে বাকি অন্যদের জাজ করতে হবে। এই ব্যাপারটা প্রয়োগ করে আমরা বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এবং শেলিকেও জাজ করতে পারি। বইয়ের মূল আলোচনার পরবর্তীতে বেশ কিছু ক্রিটিক বিভিন্ন ধরনের মন্তব্য করেন। তার মধ্যে একটা মন্তব্য এরকম যে তার টাচ স্টোন মেথডের মধ্যে ভুল রয়েছে। তারা এক্ষেত্রে লজিক দেন যে যেই ক্লাসিক পোয়েট যেমন শেক্সপিয়ার, মিল্টন, এদের লাইনগুলো আমরা মনে রাখছি, যদি সবাই তাদেরইটা অনুসরণ করতে যায় তাহলে কবিতা এক ধাঁচের হয়ে যাবে, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে তাদের বাইরে গিয়ে মানুষ ভালো কিছু লিখতে পারবে না, এমনটা তো হতে পারে না। তখনকার সময় ট্রাজেডি লিখতো মানুষ আর কমেডি লিখতো, কিন্তু শেক্সপিয়ার ট্রাজি কমেডি উদ্ভাবন করেন, যে নতুন এক ধরনের, যেখানে ট্রাজিক এবং কমিক দুটো এলিমেন্টই আছে। অনেকে এটা সমালোচনা করেছিলেন, কিন্তু শেক্সপিয়ার এটার উপরে অনেক বিখ্যাত ধরনের ড্রামা, নোভেল এসব লিখেছেন। তিনি যদি এই কনভেনশনাল ব্যাপারের বাইরে না যেতেন, তাহলে নতুন এক ধরনের প্রোডাক্ট লিটারেচার পাইতো না। তাই টাচ স্টোন মেথডের এই ডিফেক্টটা ক্রিটিকরা উল্লেখ করেন। আশা করি ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রির সেকেন্ড পার্ট, অর্থাৎ শেষ পার্ট, আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বেশি বেশি ভিডিও এবং আপডেটস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আপনারা আমাদের ব্লগ সাইট এবং ফেসবুকে লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন এবং চাইলে ফেসবুকে আমাদের মেসেজ করতে পারেন। এবং পার্ট 1 সহ এই লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশনে পাবেন। ভিডিওটি ভালো লাগলে, আপনার কোনো উপকার হলে ভিডিও থেকে, আপনি ভিডিওটি লাইক করতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনি এই ভিডিও সম্পর্কে বা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান এই ব্যাপারে, এবং আপনি যেন আরেকজনকার উপকার করতে পারেন তার কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে সেজন্য বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।